ডি-ডে ইতিহাসের পাতায় এটা শুধু একটা তারিখ নয়, এটা এমন এক অধ্যায় যা পরিচিত এর বিশালতার জন্য, এর পেছনের অবিশ্বাস্য সব প্রতারণার জন্য, আর সেই সব রহস্যের জন্য যা আজও আমাদের অবাক করে। তো চলুন ফিরে যাই ইতিহাসের সেই দিনটাতে, যখন সাহস আর প্রতারণা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। এই অপারেশনের গুরুত্ব যে ঠিক কতটা ছিল সেটা বোঝা যায় এই একটা কথাতেই। আর কথাটা বলেছিলেন এমন একজন যার কাঁধেই ছিল এই আক্রমণ ঠেকানোর দায়িত্ব, ফিল্ড মার্শাল এরউইন রোমেল। তিনি খুব ভালো করেই জানতেন যে এই একটা দিনের উপরই পুরো যুদ্ধের ভাগ্য নির্ভর করছে। সময়টা ১৯৪৪ সাল। ততদিনে যুদ্ধের মোড় কিন্তু ঘুরতে শুরু করেছে। মিত্রশক্তি এটা বেশ ভালোভাবেই বুঝে গিয়েছিল যে নাৎসি অধিকৃত ইউরোপে সরাসরি একটা বড় আঘাত হানা ছাড়া এই যুদ্ধ জেতা সম্ভব না। মানে জার্মানিকে চারদিক থেকে চেপে ধরতে হলে একটা দ্বিতীয় ফ্রন্ট খুলতেই হবে। তো ১৯৪৪ সালের শুরুর দিকে যুদ্ধের অবস্থাটা ঠিক কেমন ছিল? একদিকে দেখুন, পূর্ব দিক থেকে সোভিয়েত ইউনিয়ন জার্মানদেরকে একেবারে কোণঠাসা করে ফেলছে। অন্যদিকে মিত্রবাহিনী ইতালি দিয়ে এগোচ্ছে, মানে জার্মানির ওপর চাপ বাড়ছে। এখন দরকার ছিল পশ্চিম দিক থেকে ফাইনাল একটা ধাক্কা, কিন্তু সেখানে ছিল এক বিশাল বাধা, জার্মানির সেই দুর্ভেদ্য অ্যাটলান্টিক ওয়াল। মিত্রবাহিনীর প্ল্যানারদের সামনে তখন একটাই বড় প্রশ্ন, আক্রমণটা করা হবে কোথায়? দেখুন, সবচেয়ে সহজ আর যৌক্তিক জায়গাটা ছিল পাস দে ক্যালেস। ইংলিশ চ্যানেল এখানে সবচেয়ে ছোট, জার্মানিও কাছে। আর জার্মানরাও কিন্তু ঠিক এটাই ধরে বসেছিল। আর ঠিক এই কারণেই মিত্রবাহিনী একটা অবিশ্বাস্য রকম দুঃসাহসিক সিদ্ধান্ত নিল। তারা টার্গেট করল নরমান্ডিকে। কিন্তু একটা বিরাট সমস্যা ছিল, ইতিহাসের সবচেয়ে বড় সামরিক অভিযান। এটাকে গোপন রাখা হবে কিভাবে? মানে লক্ষ লক্ষ সৈন্য, হাজার হাজার জাহাজ, এত বড় একটা আয়োজন জার্মানদের নজর এড়িয়ে করা কি আদৌ সম্ভব? প্রশ্নটা কিন্তু সহজ ছিল না। আর এই সমস্যার সমাধানের জন্যই জন্ম নিল ইতিহাসের অন্যতম সেরা এক প্রতারণার পরিকল্পনা, অপারেশন বডিগার্ড। উইনস্টন চার্চিল একবার বলেছিলেন, যুদ্ধক্ষেত্রে সত্য এতটাই দামি যে তাকে সবসময় মিথ্যার বডিগার্ড দিয়ে ঘিরে রাখতে হয়। আর ঠিক এই কথাটাই ছিল এই পুরো অপারেশনের মূল ভিত্তি। এই অপারেশন বডিগার্ডের সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ অংশটার নাম ছিল অপারেশন ফর্টিটিউড। এর একটাই লক্ষ্য ছিল, জার্মানদের এটা গেলাতে হবে যে আসল আক্রমণটা পাস দে ক্যালিসি হতে যাচ্ছে। আর এর জন্য যা যা করা হয়েছিল তা এক কথায় অবিশ্বাস্য। নকল রেডিও সিগন্যাল, ডাবল এজেন্টদের দিয়ে ভুল খবর পাঠানো, এমনকি রাবারের ফোলানো ট্যাঙ্ক আর কাঠের প্লেন দিয়ে একটা আস্ত নকল সেনাবাহিনী বানিয়ে ফেলা হয়েছিল। আর এই পুরো প্রতারণার কেন্দ্রবিন্দুতে ছিল একটা নাম, FUSA, মানে ফার্স্ট ইউএস আর্মি গ্রুপ। কাগজে কলমে এটা ছিল এক বিশাল সেনাবাহিনী। আর এর কমান্ডার কে ছিলেন জানেন? স্বয়ং জেনারেল জর্জ এস প্যাটন। জার্মান ইন্টেলিজেন্স তো ১০০% নিশ্চিত ছিল যে এই বাহিনী আসল আক্রমণটা করবে। কিন্তু আসল ব্যাপারটা কি ছিল? ব্যাপারটা হলো, এই বিশাল সেনাবাহিনী, তার ডার্কসাইটে কমান্ডার, তার আক্রমণের পরিকল্পনা, কিচ্ছু সত্যি ছিল না। সবই ছিল ধোঁয়াশা। FUSAC নামে আসলে কোনো কিছুর অস্তিত্বই ছিল না। আর তারপর সব প্রতারণার জাল গুটিয়ে নিয়ে অবশেষে সেই দিনটা এলো, ৬ জুন ১৯৪৪, আসল পরিকল্পনা কার্যকর করার সময়। প্রায় ৭,০০০ জাহাজের এক বিশাল নৌবহর ইংলিশ চ্যানেল পাড়ি দিল। এটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় উভচর আক্রমণ। মানে সমুদ্র থেকে স্থলে এত বড় আক্রমণ আগে বা পরে আর কখনো হয়নি। দৃশ্যটা একবার কল্পনা করার চেষ্টা করুন। আর প্রথম দিনেই নরমান্ডির ৫টা বিচে আছড়ে পড়ল প্রায় ১,৫৬,০০০ মিত্রবাহিনীর সৈন্য। কিন্তু এই ৫টা বিচের মধ্যে কয়েকটাতে সাফল্য এলেও একটা বিচ, ওমাহা বিচ, কেন এক ভয়াবহ রক্তগঙ্গায় পরিণত হল? কি এমন ঘটেছিল সেখানে যা দিনটাকে এত বিভীষিকাময় করে তুলেছিল? এই প্রশ্নের কিছু উত্তর কিন্তু লুকিয়ে আছে সমুদ্রের গভীরে। আর সেই উত্তর খুঁজে বের করতে আমাদের সাহায্য করছে আজকের আধুনিক প্রযুক্তি। বিজ্ঞানীরা এখন সমুদ্রের নিচে স্ক্যান করে ডি-ডের সেই সব চাপা পড়া ইতিহাস সামনে নিয়ে আসছেন। প্রসেসটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। বিজ্ঞানীরা 3D স্ক্যানার দিয়ে প্রথমে সমুদ্রের নিচের একটা নিখুঁত ম্যাপ তৈরি করেন। আর ঠিক এভাবেই তারা খুঁজে পান LCI-85 নামের একটা ল্যান্ডিং ক্রাফটের ধ্বংসাবশেষ, যেটা এতদিন, মানে দশকের পর দশক ধরে জলের নিচেই লুকিয়েছিল। এরপর ডিজিটালভাবে যখন জলটা সরানো হলো, তখন যা দেখা গেল তা সত্যিই শিউরে ওঠার মতো। জাহাজটার সামনের অংশটা বিস্ফোরণে উড়ে গেছে, পুরো শরীরটা বুলেটের আঘাতে ঝাঁঝরা।
এটা আসলে ওমাহা বিচে জার্মান ডিফেন্স কতটা ভয়ঙ্কর ছিল তারই এক নীরব সাক্ষী। সেই জাহাজের যিনি কমান্ডিং অফিসার ছিলেন তার একটা কথা শুনলেই বোঝা যায় পরিস্থিতিটা ঠিক কতটা ভয়াবহ ছিল। তিনি বলেছিলেন, অবতরণ থামিয়ে দিতে হয়েছিল কারণ জীবিতরা মৃতদের ওপর দিয়ে এগোতে পারছিল না। ডেকটার রক্তে এতটাই পিচ্ছিল হয়ে গিয়েছিল। শুধু এই একটা বাক্যই কিন্তু ওমাহার সে কয়েক ঘন্টার ভয়াবহতা বোঝানোর জন্য যথেষ্ট। এই রকম এক একটা ব্যক্তিগত গল্প আসলে আমাদের ডিডের পুরো ছবিটা বুঝতে সাহায্য করে আর মনে করিয়ে দেয় এই বিজয়ের জন্য কতটা চড়া দাম চোকাতে হয়েছিল। এই দামের একটা উদাহরণ দেখুন। ইউটা বিচে হতাহতের সংখ্যা ছিল প্রায় 200-র মতো, আর ওমাহা বিচে প্রায় 2400, মানে 10 গুণেরও বেশি। এই সংখ্যাটাই বলে দেয় ওমাহার লড়াইটা কতটা ভয়ঙ্কর ছিল। ওমাহাতে এত বড় ক্ষয়ক্ষতির পরেও কিন্তু মিত্রশক্তি শেষ পর্যন্ত সফল হয়েছিল। আর এর পেছনে সবচেয়ে বড় কারণগুলোর একটা ছিল সেই বিশাল প্রতারণাটা। কারণ জার্মানরা তখনও নিশ্চিত ছিল যে আসল আক্রমণটা পাস্তে ক্যালেই সেই হবে, আর তাই তারা তাদের সবচেয়ে শক্তিশালী প্যাঞ্জার ডিভিশনগুলোকে নরম্যান্ডি থেকে দূরেই রেখেছিল। আর নরম্যান্ডির সৈকতে কষ্ট করে গড়ায় শক্ত ঘাঁটিটাই ছিল আসলে শেষের শুরু। এখান থেকেই মিত্রবাহিনী ফ্রান্সে তাদের শক্তি বাড়াতে শুরু করে, আর তারপর ধীরে ধীরে পুরো ফ্রান্সকে মুক্ত করে জার্মানির দিকে এগিয়ে যায়। আজ ৮০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু নরমান্ডি সেই উপকূলের নিচে আজও ঘুমিয়ে আছে অসংখ্য সামগ্রিক ধ্বংসাবশেষ, আর এর প্রত্যেকটার আড়ালে লুকিয়ে আছে এক একটা না বলা গল্প। কে জানে সমুদ্রের গভীরে এখনও এমন আর কত রহস্য আমাদের জন্য অপেক্ষা করছে।